আজকে আমরা যেই আলোচনাটা করব সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদ, একটি মুসলিম রাষ্ট্রের জন্ম। তো বাঙালি জাতীয়তাবাদ মুসলিম জাতীয়তাবাদ নিয়ে কথা বলার শুরুতেই আমি সবাইকে বলবো যে আজকের এই ক্লাসটা সবাইকে একটু লেখার অনুরোধ করব, পয়েন্টগুলো যেসব পয়েন্ট থাকবে যাতে লেখেন, কারণ এই দ্বান্দ্বিক সিচুয়েশনটা আমরা ফেস করতেছি বাংলাদেশে। এখন যে ক্লাসটা হচ্ছে, যদিও আমার একটু আগে বড় ভাই ক্লাসের জায়গায় ক্লাস বলছেন, সেই ক্লাসটাই হচ্ছে এখন আমাদের যে ক্লাসটা হচ্ছে বাংলাদেশে, এই ক্লাসের পেছনে এই বাঙালি জাতীয়তাবাদ আর মুসলিম জাতীয়তাবাদ হচ্ছে বেসিস, ফাউন্ডেশন তৈরি করেছে এটা। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব যে ক্লাসের সময় কতক্ষণ আমাদের? 40 মিনিট। যাই হোক, আমার পরেই তো মাহমুদুর রহমান স্যার আসার আগ পর্যন্তই চালাইতে পারবো। আর আমাদের যেটা হচ্ছে যে 1.5 ঘন্টার ক্লাস থাকে ইউনিভার্সিটিতে, তো 1.5 ঘন্টার আগে ক্লাস শেষ হয় না। তো 40-45 মিনিটের ক্লাসে যদি শেষ না হয়, পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একেবারেই ভূমিকাতে বেশ কয়েকটা পয়েন্ট বলতে চাই। ভারতীয় উপমহাদেশে যে জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়েছে, এইটা ভারতীয় উপমহাদেশের মানুষের শ্রেণী, ধর্ম, সংস্কৃতি এবং ক্ষমতার রাজনীতির সাথে যুক্ত। বাঙালি জাতীয়তাবাদ এবং মুসলিম জাতীয়তাবাদের সাথে যেই একটা দ্বান্দ্বিক সম্পর্ক আমরা লক্ষ্য করি, এটা শুধু আদর্শিক না, এটা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সো এই কনফ্লিক্টিং সিচুয়েশন বা দ্বান্দ্বিক সিচুয়েশনটা, এটা একভাবে এককেন্দ্রিক ব্যাখ্যা করাটা মুশকিল। আমরা ভূমিকাতে দ্বিতীয় একটা বিষয় বলতে চাই। 1757 সালে পলাশী যুদ্ধের পরে ব্রিটিশরা যখন ভারতবর্ষে তাদের কলোনি স্থাপনের প্রসেস শুরু করে, এই প্রসেসের সেন্টার হয়ে পড়ে কলকাতা। যে প্রসেসটা তারা স্টার্ট করে, এটা সেন্টার হয় কোথায়? কলকাতা। এবং কলকাতা সেন্টার হওয়ার মধ্য দিয়ে তারা একটা এককেন্দ্রিক ব্যবস্থাপনা ডেভেলপ করে। এর আগে মুসলমানরা 550 বছর বাংলা শাসন করেছে, একটা না, 550 বছর। তো এই 550 বছরের মুসলিম শাসনটা ছিল বিকেন্দ্রিক শাসন ব্যবস্থা। মানে সবাইকেই কলকাতা যেতে হবে, সবাইকে ঢাকায় আসতে হবে বা মুর্শিদাবাদে আসতে হবে, ব্যাপারটা এরকম ছিল না। মুসলমানদের যে শাসন, এটা ছিল বিকেন্দ্রিক শাসন, সেন্ট্রালাইজ সিস্টেম তারা ডেভেলপ করে নাই। সুভা তৈরি করেছে, সুভার অধীনে ডিভিশন ছিল, ডিস্ট্রিক্ট পর্যায়ে ছিল, নাম ভিন্ন ভিন্ন, আমরা এখনকার সময়টাকে বোঝানোর জন্য বলছি। ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, একদম গ্রাম পর্যন্ত তারা সেট করেছে। এবং সলিউশনের জন্য একজন লোককে উপজেলা থেকে জেলে আসা দরকার নেই, কারণ সেখানে যে কাজের সিস্টেম বা সেখানকার কোনো প্রবলেম হলে সলিউশন ওখানকেই ব্যবস্থা করে রেখেছে। তো ফলে মুসলিম আমলে মানুষের এই শহরমুখী যে মোবিলিটি, এটা কিন্তু ডেভেলপ করে নাই বা প্রয়োজন হয় নাই। আপনি ডেভেলপ করে নাই মিনস হচ্ছে প্রয়োজন হয় নাই। এখন দেখেন, আমাদের এই ছোট্ট একটা দেশে 18 কোটি মানুষের মধ্যে যেটা দেখলাম 3 কোটির উপরে ঢাকায় থাকে। এখন এত মানুষ ঢাকায় থাকার কারণ কি? গ্রামে আসলে কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য দৌড় দিয়ে ঢাকায় চলে আসতেছে। ইভেন বিভাগীয় শহরগুলো তো সে অর্থে রাইটলি ডেভেলপ করে নাই। ফলে সেন্টার কেন্দ্রিক একটা প্রবণতা এখানে রয়েছে, যেটা আমরা দেখি মুসলিম আমলে যেটা ছিল না। এখন ব্রিটিশরা কলকাতা কেন্দ্রিক যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলে, আমি মধ্যবিত্ত শ্রেণী বিস্তারিত ব্যাখ্যায় যাব না, এইটার শুধু একটা পার্টকে সামনে নিয়ে আসতে চাই, ভদ্রলোক। এর আমরা শুনেছেন না? বাঙালি ভদ্রলোক।
এখানে নতুন একটা ভদ্রলোক শ্রেণী ব্রিটিশরা তৈরি করে, যাদের একটা অন্যতম কাজ ছিল মুসলিম শাসনের যে কয়েকশো বছরের সংস্কৃতি, সমাজ, স্ট্রাকচার, সোশ্যাল সিস্টেম, এগুলাকে ডেমোনাইজ করে দেওয়া, এগুলাকে ডাইলুট করে দেওয়ার জন্য ব্যবস্থাপনা রেডি করা, এগুলো কীভাবে সমাজের জন্য অনুপযুক্ত সেই বিষয়টাকে সামনে আনা। একই সাথে যেহেতু কলকাতা কেন্দ্রিক এই মধ্যবিত্ত ভদ্রলোকদের ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে পূর্ব বাংলার যে মুসলিম মেজরিটি এলাকা, এই এলাকার মানুষের ব্যাপারে তাদের উন্নাসিকতা বলেন বা তাদেরকে অ্যাকসেপ্ট না করার মানসিকতা এটা ছিল। ফলে পূর্ব বাংলা এক ধরনের প্রান্তিকতায় চলে যায় সেন্টারের সাথে যোগাযোগে এবং সেখানকার অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকে। এই সিচুয়েশনটা পূর্ব বাংলার নেতৃবৃন্দুর মধ্যে অনেকেই ধরেছেন, কিন্তু খুব ইফেক্টিভ ওয়েতে যিনি প্রথম এটাকে রিসিভ করেছেন তিনি হচ্ছেন নবাব খাজা সলিমুল্লাহ। যে মুসলমানদের, পূর্ব বাংলার মুসলমানদের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে তিনি রিয়েলাইজ করেছেন। এর আগে করেন নাই তা না, কিন্তু খাজা সলিমুল্লাহ রিয়েলাইজ করার পরে এইটা থেকে বের হওয়ার রাস্তা দেখিয়েছেন। দ্যাটস ওয়াই আমরা খাজা সলিমুল্লাহকে এখানে সিরিয়াসলি হাইলাইট করতেছি। তিনি স্পষ্ট উপলব্ধি করেন কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদী চিন্তা আসলে একটি ব্রিটিশ সমর্থিত হিন্দু ভদ্রলোকী চিন্তা, যা পূর্ব বাংলার মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। এই যে চিন্তাটা কলকাতা কেন্দ্রিক হচ্ছে, এরা পূর্ব বাংলার মানুষকে প্রতিনিধিত্ব করে না রাইটলি, এটা তিনি বুঝতে পারেন। এখানে সুফিয়ান উদ্দিন বলেছেন যে সলিমুল্লাহ পূর্ব বাংলার মুসলমানদের সমস্যাকে কেবল শ্রেণীগত নয়, বরং সভ্যতাগত এবং পরিচয়গত সংকট হিসেবে দেখেছিলেন। যে পূর্ব বাংলার মানুষের যেই সমস্যা, এটা পরিচয়ের সংকটের ব্যাপার আছে, এখনো কিন্তু এই পরিচয়ের সংকটের ব্যাপার রানিং। আপনি গত 15 বছর এদেশের যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক মুসলমান ছিলেন, এখনো আছেন, তারা নিজেদেরকে দেশপ্রেমিক বলতেই কিন্তু ভয় পেয়েছে। এই যে পরিচয়ের সংকট, এই সংকটটা তৈরি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, যেটা নবাব খাজা সলিমুল্লাহ ক্লিয়ারলি বিষয়টা দেখেছেন। এখান থেকে উত্তরণের জন্য তিনি কি করলেন? শিক্ষার দিকে মনোযোগী হলেন, যে আমার পূর্ব বাংলার সন্তানদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন নবাব সলিমুল্লাহ আইসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, 2 বছর চাকরি করে ছেড়ে দিয়েছেন চাকরি ছাড়ার পিছনে তার কারণ ছিল যে তিনি দেখেছেন এই চাকরি দিয়ে সমাজের যে পরিবর্তনটা তিনি আশা করেন, তার অ্যাসপাইরেশন যে জায়গায়, সেটা আসলে সম্ভব না। এই জন্য তিনি চাকরি ছেড়ে দিয়ে জনমানুষের খেদমতে তার মনোনিবেশ করেন এবং তিনি ব্যবসা শুরু করেন। ফলে অনেককেই তিনি বাংলা থেকে কলকাতা পাঠিয়েছেন পড়ানোর জন্য, যে যাতে শিক্ষিত হয়ে আসে, সমাজের পরিবর্তনটা তারা করতে পারে। এর বাহিরে স্থানীয়ভাবে শিক্ষার কাঠামো তৈরিতে তিনি মনোনিবেশ করেন। কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারেন যে এই শিক্ষার কাঠামো তৈরি বলেন আর ছেলে মেয়েদেরকে পড়াইতে পাঠানো বলেন, যদি কোনো স্ট্রাকচার না থাকে, রাজনৈতিক কাঠামো না থাকে, যেখান থেকে দাঁড়ায় মুসলমানদের পক্ষে কথা বলা যায়, এই ধরনের কিছু যদি না থাকে, তাহলে এটা বেশি দিন লাস্টিং করবে না। এটা তিনি পরিষ্কার বুঝতে পারেন। এবং যে উপলব্ধি থেকে, অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি, যে উপলব্ধি থেকে তিনি 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন, যেটা আলটিমেটলি 1940 সালে যেই লাহোর প্রস্তাবের দ্বিজাতি তত্ত্ব, সেই লাহোর প্রস্তাবের দ্বিজাতি তত্ত্বের বেসিস তৈরি করেছে। লাহোর প্রস্তাবের সময় মোহাম্মদ আলী জিন্নাহ বলছেন, মুসলিমস আর নট মাইনরিটি, দে আর এ নেশন বাই আ ডেফিনেশন। এটা মাইনরিটি হিসাব করলে চলবে না, মুসলমানদের এটা আলাদা একটা জাতি।
দেখুন, 1906 সালে মুসলিম লীগ হলো। মুসলিম লীগ হওয়ার আগের বছরে যে ঘটনাটা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের কারণে যেটি হয়েছে, পূর্ব বাংলার মানুষ তার অধিকার পাওয়ার ব্যাপারে এক ধরনের অ্যাসপিরেশন তৈরি হয়েছে। বিকজ অফ পূর্ব বাংলার রাজধানী স্থাপিত হয় ঢাকায়, আর ঢাকায় প্রাদেশিক রাজধানী হওয়া মানে আমার আর কলকাতা যাইতে হচ্ছে না। বিষয়টা এরকম যে কলকাতা গিয়ে যে ধরনের মেন্টাল টর্চারের মধ্যে আমার পড়তে হয়, কলকাতা গিয়ে আমি যেভাবে আদারাইজেশনের শিকার হইতে হয়, কলকাতাকে আমি ওন করি না তারপরে যাইতে হয়, সেখান থেকে আমি মুক্তি পেয়েছি। আবার একই সাথে পূর্ব বাংলায় একটা রাজধানী স্থাপন হওয়ার কারণে এর অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আদার অ্যাক্টিভিটি এখানে হলে এখানকার মানুষের মধ্যে এটার প্রভাব পড়বে। এই যে পূর্ব বাংলাকে মানে পূর্ব বাংলাকে আলাদা করা হলো, ঢাকাকে রাজধানী করা হলো, এই বিষয়টাকে পশ্চিম বাংলা কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক যে ভদ্রলোক শ্রেণী, তারা এটাকে কোনোভাবেই সহ্য করে নাই। এবং তারা এইভাবে দেখেছে যে এইটা ভারতীয় ঐক্যের একটা ব্যাপার, একটা বড় ফাটল। এবং 5 সালের পর থেকে সিরিয়াস মুভমেন্টে যায়। আলটিমেটলি 1911 সালে বঙ্গভঙ্গটা রদ হয়। বঙ্গভঙ্গ রদ হওয়ার মধ্য দিয়ে পূর্ব বাংলার মুসলমানদের যে একটা অ্যাসপিরেশন বা এক ধরনের আগ্রহ বা চিন্তা, যেই ডেভেলপমেন্টটা হয়েছিল, সেটাতে ভাটা পড়া শুরু করে। এখন দেখেন 1947 সালে যেই পাকিস্তান রাষ্ট্রটি হয়েছে, এটা আমরা অনেক ব্যাখ্যা দেখি যে ধর্মের কারণে এই রাষ্ট্রটা হয়েছে। ধর্ম এই রাষ্ট্রটা তৈরিতে বেসিক ছিল, বিষয়টা এইটা না। বিষয়টা হচ্ছে হিন্দু মুসলিম রিলেশনশিপে যে বঞ্চনার জায়গা তৈরি হয়েছে, যে সাপারেশনের জায়গা তৈরি হয়েছে, সেইটাই মূলত আলাদা করে একটা রাষ্ট্র তৈরি হওয়ার জন্য, আলাদা হয়ে যাওয়ার জন্য মেন্টালিটি ডেভেলপ করিয়েছে। ভ্যান স্যান্ডেল যেটা দেখিয়েছেন, তিনি বলছেন পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম জাতীয়তাবাদ রাষ্ট্রীয় রূপ পায়, আর বাঙালি জাতীয়তাবাদ পরিণত হয় প্রতিপক্ষ আদর্শে। এখন দেখেন, আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি স্পিচে পুরো বক্তব্যের সংক্ষেপে বিষয়টা এখানে তুলে ধরলাম। পাকিস্তান রাষ্ট্রটা 1947 সালে হলো। হওয়ার পরে খুব স্বল্প সময়ের মধ্যে এই রাষ্ট্রটা রাইটলি আর ফাংশন করতে পারলো না, এটা মানুষের কাছে প্রকাশিত হয়ে গেল। এর কারণটা কি? এর অন্যতম কারণ হচ্ছে যেই ভিত্তির উপর দাঁড়ায়া পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হলো, একটা হচ্ছে দীর্ঘদিনের বঞ্চনা, দেন হচ্ছে ইসলামিক স্পিরিট। ওই বঞ্চনার সাথে যোগ হয়েছে, হ্যাঁ, যদি আমরা মুসলমানরা আলাদা থাকতে পারি তাহলে আমার এই রাষ্ট্রটা ভালো চলবে। কিন্তু 47-এর পরে যখন এই দুইটার কোনোটাই অ্যাচিভ হচ্ছে না, তখন আবার এইটা রিয়াকশনারি অ্যাটিটিউড ডেভেলপ করলো। পাকিস্তানের যে শাসকরা মুসলমান বলে নিজেদেরকে একসাথ হওয়ার কথা বলছেন, ইসলামিক স্পিরিটের কথা বলছেন, সেটা আর ধরে রাখতে পারতেছে না। আমি যদি বলি পাকিস্তান রাষ্ট্রে ভাঙার পেছনে প্রধান কারণ কি কি, আমি দুইটাকে প্রধান কারণ বলবো। যে বেসিসে দাঁড়িয়ে বঞ্চনার কারণ হয়ে বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আলাদা রাষ্ট্র চেয়েছে, এবং যেটাকে সিমেন্টিং করেছে যেটা যে ধর্ম ইসলাম, সে দুইটাই 47-এর পরে আর রাইটলি ফাংশন করে নাই। এবং কেন করে নাই, এটা আরেক বড় ইতিহাস, সে আলোচনায় আমরা যাব না, কারণ আমাদের আজকের আলোচনা 1947 সাল পর্যন্তই। এরপরও আমি একটা বিষয় এখানে বলে আমার প্রাথমিক কথা শেষ করব, সেটা হচ্ছে 1947, 1971 এবং 2024, এই যে 3টা সাল, আরও অনেক সাল আছে, কিন্তু এই 3টা সাল আমাদের কাছে, এই ভারতীয় উপমহাদেশের কাছে, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। 1947 সালে আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে 2টা রাষ্ট্র তৈরি হয়েছে, একটা ভারত, একটা পাকিস্তান।
14 তারিখে পাকিস্তান তৈরি হলো, আর 15 তারিখে ভারত তৈরি হলো। দেখেন, পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পেছনে বেসিস ছিল, যে আদর্শের কারণে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। 1947 সালে যেই আদর্শের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে, সেটা ছিল কি? মুসলিম জাতীয়তাবাদ। আর এই মুসলিম জাতীয়তাবাদ সঠিকভাবে ফাংশন না করার কারণে বাঙালি জাতীয়তাবাদ সামনে চলে আসছে, এবং 1971 সালে আমরা পুনরায় স্বাধীনতা লাভ করেছি। সেখানকার স্পিরিট হিসেবে বাঙালি জাতীয়তাবাদ ফাংশনিং ছিল। আর 1971 সালের পরে বাঙালি জাতীয়তাবাদ যখন আধিপত্যবাদের আগ্রাসনের একটা আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হতে শুরু করে, আমরা দেখি চূড়ান্ত পর্যায়ে এসে সেইটার মোকাবেলায় 2024 সালে বাংলাদেশে যে নতুন বিপ্লব হয়েছে, এই বিপ্লবের বেসিস হচ্ছে বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদ। তাহলে আমাদের আলোচনাটা কেন প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক এই কারণে যে 47-এ যে মুসলিম জাতীয়তাবাদের উপর দেশটা আমরা আজাদি পেলাম, 71 সালে আমরা স্বাধীনতা পেলাম, সেখানকার মুসলিম জাতীয়তাবাদ ফাংশন ঠিকমতো না করার কারণে আমাদের আবার স্বাধীনতার প্রয়োজন হলো, আমরা বঞ্চিত হওয়া শুরু করলাম। 71 সালের পরে এসে আবারও আমরা বঞ্চিত হওয়া শুরু করলাম, বিকজ অফ এই আধিপত্যবাদী চিন্তা, এবং আমাদের দেশে রাষ্ট্রপ্রধান বাইরের রাষ্ট্রপ্রধানের কথা মতো চলে। আলটিমেটলি 2024 সালে আমরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিকার অর্থে মুক্তি লাভ করলাম? এই প্রশ্নটা আপনাদেরকে কাছে রেখে আমি আমার প্রাথমিক কথা শেষ করলাম। এবার আসেন একটু তাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ করি, আমাদের ঔপনিবেশিক প্রেক্ষাপটটা আমাদের কীভাবে তৈরি হলো। জাতীয়তাবাদটা এটা একটা মডার্ন কনসেপ্ট, কিন্তু এটার হিস্ট্রিক্যাল লেগাসি অনেক পুরনো। আমরা মডার্ন পার্টটাই আলোচনা করি। এটার আধুনিক যেই কনসেপ্টটা, এটা 18th সেঞ্চুরিতে ইউরোপে ব্যাপকভাবে সমাদৃত হয়, 18 এবং 19th সেঞ্চুরিতে। আর 20th সেঞ্চুরিতে এসে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতীয়তাবাদী চিন্তা থেকে যে সকল রাষ্ট্র কলোনাইজড হয়েছিল, তারা স্বাধীনতা লাভ করে। সো 18-19 সেঞ্চুরিতে এটা ইউরোপিয়ান কনসেপ্ট থাকলেও 20th সেঞ্চুরিতে এসে এটা সারা পৃথিবীতে স্প্রেড করে, এবং এটার সুফল পৃথিবীর মানুষ পায়। এখন আসেন, এই জাতীয়তাবাদী চিন্তাটাকে আমরা যেভাবে ব্যাখ্যা করতে চাই এখানে, এটাকে আর্নেস্ট গার্নার বলেছেন, জাতীয়তাবাদ এটি একটি আধুনিক সামাজিক ও রাজনৈতিক নির্মাণ। জাতীয়তাবাদকে শিল্পায়ন ও আধুনিক রাষ্ট্রের প্রয়োজন থেকে উদ্ভূত একটি মতাদর্শ হিসেবে তিনি দেখেছেন। জাতীয়তাবাদ কি করে? জাতীয়তাবাদ রাষ্ট্র সংস্কৃতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে। রাষ্ট্র এবং সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে জাতীয়তাবাদ। এদিকে বেনেডিক্ট অ্যান্ডারসন তিনি তার ইমাজিং কমিউনিটি বইতে বলছেন যে এটা একটা কল্পিত রাজনৈতিক সম্প্রদায়। কল্পিত। আপনি দেখেন, এখানে আমাদের দেশের বিভিন্ন জেলার মানুষ এখানে আছেন, যার বাড়ি ধরেন কুড়িগ্রাম, আর আরেকজনের বাড়ি হচ্ছে কক্সবাজার। এই দুইজনের মধ্যে জাতীয়তাবাদী হয়ে ওঠার মধ্যে তেমন কোনো কারণ নাই। কেন আমরা জাতীয়তাবাদী হচ্ছি? দুইজন বাংলাদেশি বলছি, কারণ আমাদের মধ্যে একটা কল্পনা আছে আমরা সবাই বাংলাদেশের মানুষ। কারণ কুড়িগ্রামের ল্যাঙ্গুয়েজ আর কক্সবাজারের ল্যাঙ্গুয়েজ কিন্তু এক না, একভাবে কথা বলে না। কক্সবাজারের ভাষা তো কুড়িগ্রামের লোকজন বুঝারই কথা না। সিলেটের ভাষা কিন্তু দেখা গেছে চাপাই লোকেরা বোঝার কথা না। এরপরও আমরা বলছি যে আমরা বাংলাদেশি, আমরা একই সত্তায় ফিল করি। এটাকেই বেনেডিক্ট অ্যান্ডারসন ব্যাখ্যা করছেন, ইটস এ ইমাজিন কমিউনিটি। এটা কল্পিত সম্প্রদায়। এটা এখন ভারতবর্ষে বা ভারতে এখন যে বিশাল রাষ্ট্র, তারা ইন্ডিয়ান ন্যাশনালিজমের কথা বলছে ভারতের মানুষ। ইটস ট্রু, বলছি, স্বাভাবিক বলবেই।
এখন মণিপুরের একটা মানুষ আর পাঞ্জাবের একটা মানুষ কি একরকম? তারা যে একই জাতীয়তা বোধ করে, এটাকেই বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন দিস ইজ ইমাজিন কমিউনিটি। এটা হলো কি, এটা কল্পিত সম্প্রদায়। তারা ফিল করে যে আমরা একই জাতিভুক্ত বা একই দেশের মানুষ আমরা। এবার আসেন বাঙালি জাতীয়তাবাদটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। বাঙালি জাতীয়বাদ হলো একটি ভাষা সংস্কৃতি নির্ভর জাতিসত্তা ভিত্তিক রাজনৈতিক ও সামাজিক চেতনা। ভাষা ভিত্তিক, আমরা বাঙালিরা এমন জাতি, আমাদের বেসিসটা হচ্ছে ভাষা, ভাষার উপর ভিত্তি করে আমরা বাঙালি জাতি। যার ভিত্তি হচ্ছে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, ঐতিহাসিক অভিজ্ঞতা, একটি অভিন্ন ভূখণ্ডের পরিচয়। এই জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ ধর্মীয় পরিচয়ের পরিবর্তে ভাষা, সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যকে জাতির প্রধান পরিচায়ক হিসাবে বিবেচনা করে। এ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ডেফিনেশন। এখানে পার্থ চ্যাটার্জি বলছেন, বাঙালি জাতীয়তাবাদ উপনিবেশিক আধুনিকতার ভেতরে গড়ে ওঠা একটি কালচারাল ন্যাশনালিজম, যেখানে ভাষা ও সংস্কৃতিকে রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে একটি স্বতন্ত্র জাতীয় ক্ষেত্র হিসেবে কল্পনা করা হয়। এখন বাঙালি জাতীয়তাবাদের যেই প্রধান বৈশিষ্ট্য আমরা খেয়াল করি, একটা হচ্ছে ভাষা ও সংস্কৃতি নির্ভর, দুই হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা ধর্মকে অতিক্রম করার মানসিকতা, ভূখণ্ড ও অভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতার উপর এটা প্রতিষ্ঠিত। এবার আসেন মুসলিম জাতীয়তাবাদ। মুসলিম জাতীয়তাবাদ নিয়ে আমরা যেই ডেফিনেশনগুলো পাই, মুসলিম জাতীয়তাবাদের আল্লামা ইকবাল তার দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম বলেছেন এই গ্রন্থে যে ইসলামী নৈতিকতা ও আইন দ্বারা পরিচালিত একটি সমাজ ব্যবস্থা মুসলিম জাতীয়তাবাদের প্রধান ভিত্তি। বুঝছেন কিনা? মুসলিম জাতীয়তাবাদের উপর যেই কয়েকজন তাত্ত্বিক বিশ্লেষক রয়েছেন, তার মধ্যে অন্যতম হলেন আল্লামা ইকবাল। তিনি তার দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এই গ্রন্থে বলেছেন, যেটাকে আমরা তাত্ত্বিক আলোচনায় বেনেডিক্ট অ্যান্ডারসনের আলোচনার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ করতে পারি। অ্যান্ডারসন যেটা বলেছেন, এটা একটা কল্পিত সম্প্রদায়। আর আল্লামা ইকবাল বলেছেন ইসলামী নৈতিকতা ও আইন দ্বারা পরিচালিত একটি সমাজ ব্যবস্থা মুসলিম জাতীয়তাবাদী চিন্তার ভিত্তি এটা। এখন আমি যখন একটা মুসলিম সমাজকে কল্পনা করি, সেখানে আমি বলি, চিন্তা করি যে এখানে আইনের শাসন থাকবে, এখানে ইনসাফ থাকবে, এখানে ন্যায় নীতি থাকবে, কেউ মিথ্যা কথা বলবে না, কেউ অন্যের উপর জোর জুলুম করবে না, যেখানে দুর্নীতি থাকবে না। এই ধরনের একটা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট আমাদের মধ্যে আছে। কারণ আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের একটা কনসেপ্ট মাথায় রয়েছে আমাদের। উইলিয়াম ভ্যানসেন্ডেল সম্পাদিত আইডেন্টিটি পলিটিক্স ইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড এই গ্রন্থে তিনি লিখেছেন, পাকিস্তানের মুসলিম জাতীয়তাবাদ একটি অভিন্ন ইসলামী পরিচয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তানে যেই মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে রাষ্ট্রটা, পাকিস্তান রাষ্ট্রটা হলো, তার ক্ষেত্রে ভ্যানসেন্ডেলের মন্তব্য হচ্ছে এইটা। এরপর তিনি বলছেন, এর বিপরীতে 1950-এর দশকের শুরু থেকে বাঙালি জাতীয়তাবাদ একটি প্রতিপক্ষ আদর্শ হিসাবে বিকশিত হতে থাকে। এখান থেকে আমরা আলোচনাটা শুরু করি। ভ্যানসেন্ডেলের কথা হচ্ছে, পাকিস্তান রাষ্ট্রটা হয়ে যাওয়ার পরে বাঙালি জাতীয়তাবাদটা তখন রাজনৈতিক আদর্শ হিসেবে বিকশিত হয়। এর আগে কে ছিল? এর আগে আমরা যে ভদ্রলোকদের কথা বলেছি, আমরা কলকাতা কেন্দ্রিক যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটির কথা বলেছি, সেখানে সাংস্কৃতিক সামাজিক এই পর্যায়ে ছিল। আর ভ্যানসেন্ডেলের কথা হচ্ছে 47-এর পরে এসে বাঙালি জাতীয়তাবাদটা একটা রাজনৈতিক রূপ লাভ করে। বিকজ অফ মুসলিম জাতীয়তাবাদের কারণে যে রাষ্ট্রটা তৈরি হলো, সেই রাষ্ট্রে বাঙালিরা তাদের যথাযথ অধিকারটা পায় নাই।
এখন অধিকারটা না পাওয়ার পিছনে যে আর্গুমেন্টটা, সেটা কি, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে এটা একটা সেন্ট্রালাইজড রাষ্ট্রে পরিণত হয়। আমি এর আগেও বলেছি এটা। ব্রিটিশরা আসার আগে মুসলমানদের যে শাসন, এটা ছিল বিকেন্দ্রিক শাসন। এখানে লোকাল সিস্টেমটা ফাংশনিং ছিল, কিন্তু ব্রিটিশরা এসে এটাকে সেন্ট্রালাইজ করে ফেলে। পাকিস্তান হওয়ার পরে এটা পশ্চিম পাকিস্তানকে কেন্দ্রিক সেন্ট্রালাইজড হয়ে যায়, যেটা এই কনফিউশনটা তৈরিতে সাপোর্ট দেয়। মুসলিম জাতীয়তাবাদী কোনো সমস্যা নেই। পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, সৌদি আরবের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান ভাই ভাই, এতে কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে এই ভাইয়ের কথা বলে যখন রাষ্ট্রটা হলো, সেই রাষ্ট্রটার ট্রিটমেন্টটা আর ভাইয়ের মতো হচ্ছে না। এই জায়গায় ক্লাসটা দেখা দেয়। উপনিবেশিক শাসন এবং জাতীয়তাবাদের শাসনামলে জাতীয়তাবাদের যে ভিত্তিটা তৈরি হলো, সেটা কোথায় থেকে শুরু হয়েছে? এটা সম্পর্কে ম্যাটকাফ সে তার বইতে লিখেছেন যে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রতিষ্ঠা করে, এইটা মূলত এই জাতীয়তাবাদী চিন্তা ডেভেলপমেন্টের বেসিস তৈরি করেছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশরা ধরে নেয় এই সিপাহী বিদ্রোহের জন্য প্রধানত মুসলমানরা দায়ী। আর এই মুসলমানদেরকে মুসলমানরা যখন দায়ী হওয়ার কারণে তারা কিছু পলিসি তারা সেট করে। ওই পলিসি সেটিংয়ের পিছনে দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে তারা মুসলমানদেরকে অবিশ্বাস করা শুরু করে। এর আগের 100 বছর যে মার্জিনালাইজ করার যে প্রসেস, সেটা তো ছিলই, কিন্তু প্রশাসনিক জায়গা থেকে অবিশ্বাস করা হয়। আর এই অবিশ্বাসের কারণে যেটি হয় যে প্রশাসনিক বিভিন্ন পদ পদবি থেকে মুসলমানদের সরিয়ে দেওয়া হয়। 1857 সালের আগে সেনাবাহিনীতে মুসলমানদের যে পার্সেন্টেজ ছিল, এর 30 বছরের মধ্যে এটা 5 ভাগের 1 ভাগে পরিণত হয়। এক্সাক্ট পার্সেন্টেজটা আমার মনে নেই। ফর এক্সাম্পল, যদি এটা 25 থেকে থাকে, সেটা 5%, 3%-এ নেমে আসে। ব্রিটিশরা যেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি নেয়, সেই নীতির আলোকে তারা ধর্মীয় পরিচয়কে রাজনৈতিকভাবে শ্রেণীবদ্ধ করে। এরপরে আদমশুমারি, শিক্ষানীতি, নির্বাচনী ব্যবস্থায় ধর্মভিত্তিক ক্যাটাগরি চালু করে তারা। হিন্দু মুসলমানদের আলাদা রাজনৈতিক অস্তিত্ব রয়েছে বলে এটা তারা স্বীকৃতি দেয়। এই কাজগুলো 1857 সালের পরে তারা করে। এখন এই যে কাজগুলো ব্রিটিশরা করেছে, এই করার যে সেন্টারটা করেছে তারা কলকাতায়। যাদের উপর বেস করে তারা এই কাজটি করে, তাদেরকে আমরা বলতে পারি তারা উচ্চ বর্ণের হিন্দু ছিলেন। হ্যাঁ, তারা পূর্ব বাংলার মুসলমানদের যে সামাজিক কাঠামো, এই কাঠামোটাকে তারা অ্যাকোমোডেট করবে, অন্তর্ভুক্ত করবে, এই মানসিকতা তারা পোষণ করে নাই। এবং এই ব্যবস্থাপনায় যে বিষয়টাকে দিয়ে তারা এটাকে সামাজিকভাবে এস্টাবলিশ করে, তার একটা হচ্ছে বঙ্গীয় রেনেসা। নাম শুনছেন না আপনারা? বঙ্গীয় রেনেসা। আমি আলোচনাটা একটু বোরিং হয়ে যাচ্ছে আপনাদের অনেকের কাছে, কারণ হলো আমি হিস্ট্রিক্যালি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি, কীভাবে বাঙালি জাতীয়তাবাদ এবং মুসলিম জাতীয়তাবাদটা এখানে এস্টাবলিশড হইলো, গ্রাসরুট লেভেলে এটা কীভাবে চলে গেল। দেখুন, বঙ্গীয় রেনেসার যে কথাটা বলা হয়, আমরা কিন্তু বঙ্গীয় রেনেসা পড়ে খুব আবেগ আপ্লুত হয়ে যাই যে আমাদের এই সময়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে হচ্ছে বঙ্কিম, অনেকের কথা আমরা সামনে নিয়ে আসি। দেখুন, বঙ্কিম কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের যে লেখনী, এই লেখনের উদ্দেশ্য কি আমার পূর্ব বাংলার সাধারণ মানুষ ছিল? আমরা তো এখানে অ্যাকোমোডেশন পাই নাই। বঙ্গীয় রেনেসা হয়েছে কাদের মধ্যে? উচ্চ বর্ণের হিন্দু বা যারা পড়াশোনা করেছে, মুসলমানদের মধ্যে যারা পড়াশোনা করেছে, তাদের মধ্যে। এই রেনেসার কোনো ছোঁয়া আমাদের মধ্যে লাগে নাই। এখন যখন এই ছোঁয়া লাগে নাই,
তখন যে ভদ্রলোকরা এই রেনেসাঁকে টেনে নিয়ে আসছেন, তাদের যদি আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখানোর চেষ্টা করি, তারা কেমন। তারা নির্দিষ্ট শুদ্ধ ভাষায় কথা বলেন। হ্যাঁ, এর আগে কিন্তু সিলেটের একজন মানুষ ঢাকায় এসে কথা বলে সিলেটি ভাষায় কথা বলে কেউ মাইন্ড করতো না। এই যে ডিফারেন্সিয়েশনটা হয়ে গেল, নোয়াখালীর একজন লোক এসে কথা বললে কেউ মাইন্ড করতেছে না, নোয়াখালীর লোক কথা বলতেই পারে, এভাবেই বলবে। এটা কি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেয়া, সেভাবে চলছে। কিন্তু এই ভদ্রলোক শ্রেণী যখন নিজেদের এস্টাবলিশ করলেন, তারা একটা আলাদা ভাষায় কথা বলা শুরু করলেন। শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, নির্দিষ্ট একটা সাহিত্যিক ব্যবস্থাপনা ডেভেলপ করলেন, নির্দিষ্ট সামাজিক আচরণ তৈরি করলেন, যেটাকে তারা বললেন এটা হচ্ছে উচ্চ সংস্কৃতি। সংস্কৃতিটা এটা আপার ক্লাসের সংস্কৃতি, আমরা এলিট ক্লাস যেটা বলি, এই বিষয়টাকে ধীরে ধীরে এস্টাবলিশ করলেন। এখন আমাদের মাথার মধ্যে যে একজন লোক মানে এসে যদি রংপুরের ভাষায় কথা বলে, আমরা তাকে গাইয়া বলি বা আরও নেগেটিভ কথাগুলো বলি, এটা কোত্থেকে আসলো? এটার বেসিস হচ্ছে ওখানে। এই ভদ্রলোকরা আমাদেরকে শিখিয়েছেন। আমরা দেখবেন বলি খুব ভদ্রলোক। ভদ্রলোক যারা তখন হয়েছে, বেসিক্যালি এই ভদ্রলোকদের উদ্দেশ্য আমাদের পক্ষে ছিল না। এখন আসেন পূর্ব বাংলার যে মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা হচ্ছি ক্ষমতাহীন। আমাদের কোথাও ক্ষমতার কোনো ব্যাপার এখানে নাই। কারণ এখানে পূর্ব বাংলার মানুষের ভদ্রলোকের সংখ্যা কম, চাষাবুষা। হ্যাঁ, যে জন্য যখন আমাদের এখানে বিশ্ববিদ্যালয় দেওয়ার কথা আসছে, বলছে যে চাষাবুষার জন্য কিসের আবার পড়াশোনা, কিসের বিশ্ববিদ্যালয়? তাহলে বিষয়টা হলো কি, আমরা সংখ্যাগরিষ্ঠ, বা আমাদের কোনো ক্ষমতা নাই। বাংলার মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা ছিল প্রধানত কৃষিজীবী, দরিদ্র এবং শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কলকাতা কেন্দ্রিক আধুনিক শিক্ষা ও চাকরির সুযোগ মূলত শহুরে হিন্দু মধ্যবিত্তের জন্যই সংরক্ষিত ছিল, এটা আহমেদ স্যার বলেছেন। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে সংকটটা তৈরি হয়, সংকটটা হচ্ছে আমি বঞ্চিত, আমি পিছিয়ে পড়লাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাসও করতেছে না। বলছে তোমার নিয়তি হচ্ছে তুমি বঞ্চিত থাকবা, তোমাকে উঠানো হবে না। কারণ হচ্ছে যাদের কথায় রাষ্ট্র চলে তারা ভদ্রলোক, তারা শুদ্ধ ভাষায় কথা বলে। আমার কথাকে ওনারা গুরুত্ব দিচ্ছে না, ওই দরজার আসার আগে আমাকে আর ঢুকতে দিচ্ছে না, ওখান থেকে সরাই দিচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য 19 শতকে আমরা দেখি যে স্যার সৈয়দ আহমেদ চেষ্টা করেছেন, অনেক আলিগড় আন্দোলন তৈরি করেছেন। স্যার সৈয়দ আহমেদের একটা বিষয় আমি বলবো, যে অনেক কথা, একটা পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে তিনি নবাব সলিমুল্লাহর আগে মুসলমানদের সক্রিয় থাকার ব্যাপারে প্রেসক্রাইব করেছেন, যে তোমরা কংগ্রেসের সাথে মিশে যেও না, তোমাদেরকে আলাদা আইডেন্টিটি নিয়ে থাকতে হবে। আইডেন্টিটি এস্টাবলিশ না হওয়া পর্যন্ত কোনো সমাজকে, কোনো রাষ্ট্রকে বা কোনো জনগোষ্ঠীকে তাদের ভাগ্যের পরিবর্তনের ব্যাপারে কাজ করা কিন্তু মুশকিল হয়। কোটি কোটি মানুষ, কিন্তু তার আইডেন্টিটি ওভাবে দাঁড়ায় নাই, তাহলে তার জন্য কেউ কাজ করে না। দেখুন, ঢাকা শহরের 3 কোটির উপরে মানুষ, যখন আপনি বলছেন ঢাকায় 1 কোটি মানুষ, তখন 1 কোটি হিসেবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। যখন আপনি 4 কোটি বলবেন, 4 কোটি হিসেবে ট্রিটমেন্ট হচ্ছে। যখন 2 কোটি বলবেন, 2 কোটি হিসেবে এটাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। যখন 2 কোটি বলছেন, বাকি 2 কোটির কিন্তু কোনো ফ্যাসিলিটি এখানে আপনি নিচ্ছেন না, দিচ্ছেনও না। আমার কথা বুঝতে পারছি কিনা? তো স্যার সৈয়দ আহমেদ যে কাজটি করলেন, যে তিনি মুসলমানদেরকে বলছেন তোমাদের আলাদা অস্তিত্ব নিয়ে, সক্রিয়তা নিয়ে তোমাদেরকে টিকে থাকতে হবে। যেটা টেনে নিয়ে আসছেন নবাব খাজা সলিমুল্লাহ, তিনি সামাজিক অবস্থান, রাজনৈতিক উপলব্ধি, যেটা আমি আমার ভূমিকার বক্তব্যে বলেছি। 1905 সালে যে বিষয়টা আরেকটু বলা দরকার, 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের পরে পশ্চিম বাংলা, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে মুভমেন্টটা ডেভেলপ করলো, এই মুভমেন্টটা কি দিয়েছে আমাদেরকে? এই মুভমেন্টটা থেকে পূর্ব বাংলার মানুষ পেয়েছে কি পেয়েছে?
কলকাতা কেন্দ্রিক হিন্দু ভদ্রলোক শ্রেণী বঙ্গভঙ্গকে নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখে, ফলে তারা তীব্র বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে তোলে। 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল হলে পূর্ববাংলা মুসলমানরা এটিকে নিজেদের প্রতি রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করে এবং এই ঘটনা মুসলিম জাতীয়তাবাদের বিকাশে একটি মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট। যে আমার যে একটা অধিকার ছিল সেই অধিকারটা আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে, সো এই অধিকার নিয়ে যাওয়া হয়েছে সেটাকে ফেরত আনার জন্য আমাকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেটা আলটিমেটলি পূর্ব বাংলার মানুষকে রাজনৈতিকভাবে আগের চাইতে অনেক বেশি সক্রিয় করে এবং সচেতন করে। আপনি একটা কন্ডিশনের মধ্যে আছেন, আপনার পড়া নাই লেখা নাই, চলছেন, বাবাও চলছে এরকম, মাও চলছে এরকম, আপনিও চলছেন, অসুবিধা নেই, কিন্তু আপনি কিছু সময়ের জন্য একটা ফ্যাসিলিটি পাইছেন, যে ফ্যাসিলিটির কারণে আপনি উপকৃত হয়েছেন, বেটার ফিল করেছেন, হঠাৎ করে সেটা নিয়ে যাওয়া হলো, ফলে আপনার মধ্যে যে রিয়াকশনটা হবে, যে পায় নাই কখনোই, তার মধ্যে একই রিয়াকশন থাকবে না। ফলে পূর্ব বাংলায় একবার রাজধানী স্থাপন হওয়ার কারণে, রাজধানী হওয়ার ফলে যে ফ্যাসিলিটি পূর্ব বাংলার মানুষ পাওয়া শুরু করেছিল, সেটা যখন উড্র হইল, এটার জন্য পূর্ব বাংলার মানুষ সবচেয়ে বেশি দায়ী করলো কাকে? এই পশ্চিম বাংলার এলিট ক্লাসকে, অ্যাজ ওয়েল এজ ব্রিটিশদেরকে। ফলে আমরা দেখি ভারতীয় উপমহাদেশে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে তার অন্যতম একটা হাব ছিল এই পূর্ব বাংলা। এবার আসেন মুসলিম লীগের যেই ডেভেলপমেন্টটা। মুসলিম লীগ মূলত যে কাজটি করে, মুসলমানদেরকে ধর্মের জায়গা থেকে রাজনৈতিক জায়গা নিয়ে যায়। আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার টার্গেট হচ্ছে যাতে আমাকে নামাজ পড়াতে কেউ ডিস্টার্ব না করে, মোটামুটি এতটুকু হইলেই চলবে। মুসলিম লীগ বলছে না, এটা না, আপনাকে রাষ্ট্রের জায়গায় হ্যান্ডেল করতে হবে, আপনাকে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতে হবে। কিন্তু মুসলমানদেরকে এই যে রাষ্ট্র পরিচালনার কাজে আপনাকে যাইতে হবে, এই মানসিকতা তৈরি করতে যেই কাজ করা দরকার ছিল মুসলিম লীগের, সেই কাজটা মুসলিম লীগ যথার্থ অর্থে করতে পারে নাই। যার ফলাফল আমরা দেখি 1935 সালে যখন ভারত শাসন আইন হলো, আর তারই আলোকে 37 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে মুসলিম লীগ কোথাও সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। মুসলিম আসন পেয়েছে অনেক, কিন্তু মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। তো না পাওয়ার পিছনে কারণটা কি? না পাওয়ার পিছনে কারণ হচ্ছে যেটা 1940 সালে লাহোর প্রস্তাব যেখানে হয়, লাহোর কনফারেন্সটা করা হয়েছে মূলত 37 সালে কেন মুসলমানরা ফেল করলো, বিশেষ করে মুসলিম লীগ কেন ফেল করলো, এইটা ইভালুয়েট করার জন্য, বোঝার জন্য যে আসলে ঘটনা কি ঘটছে। তো একটা ফাইন্ডিংস হচ্ছে যে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে মানুষ রাজনৈতিকভাবে সমর্থন দেয় না। তাহলে কি করতে হবে? মানুষকে সেভাবে সচেতন করে গড়ে তুলতে হবে। আর যার ফলশ্রুতিতে আমরা দেখি 1940 সালে যে প্রস্তাবনাটা দেওয়া হয় যে মুসলমানরা কি, ভারতীয় উপমহাদেশে মুসলমানরা আলাদা জাতি, হিন্দু মুসলিম আলাদা জাতি, অতএব এদের জন্য আলাদা রাষ্ট্র দিতে হবে, মুসলিম মেজরিটি এরিয়াতে আলাদা স্টেট দিতে হবে। এই প্রস্তাবনাটা 1940 সালের এই লাহোর কনফারেন্স থেকে দেওয়া হয়। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে 37 সালে ইলেকশনে কংগ্রেস অনেক ভালো করে। এখন কংগ্রেস ভালো করার পরে এই প্রথম ধরেন সরাসরি ধর্মীয়ভাবে হিন্দু ধর্মের মানুষ যারা, তারা ক্ষমতায় বসে। তো ক্ষমতায় বসার পরে অসুবিধাটা যেটা হয়, বিভিন্ন স্টেটে বন্দে মাতরম নিয়ে বিতর্ক দেখা দেয়। এরপরে উর্দু ভাষার পরিবর্তে হিন্দিকে প্যাট্রোনাইজ করা স্টার্ট করে। বিশেষ করে মুসলিম সংস্কৃতি যেগুলো, এগুলোকে ডেমোনাইজ করার প্রসেসে চলে যায়। ফলে
মুসলমানরা যতটুকু না রাজনৈতিক হয়ে উঠতেছিল নিজেদের কারণে, তার চেয়ে বেশি রাজনৈতিক হয়ে উঠছে এই শাসনের কারণে। যে সকল স্টেটে কংগ্রেস ক্ষমতা পাইল বা হিন্দু শাসক আসলো, তারা মুসলমানদের যে রাইটটা, সে রাইটটাকে রাইটলি তারা হ্যান্ডেল করে নাই, যেটা মূলত মুসলমানদেরকে আবার জাতীয়তাবাদী হইতে উদ্বুদ্ধ করেছে। এখন আসেন, লাহোর প্রস্তাবে যেই ঘোষণাটা আসলো, এই ঘোষণাটার বিষয় ছিল যে স্টেটস শব্দটা ছিল, যেখানে যেখানে মুসলিম মেজরিটি সেখানে রাষ্ট্র হবে, আলাদা আলাদা রাষ্ট্র হবে। এই কথাগুলো পরিষ্কার করে বলা ছিল। 1947 সালে যে পাকিস্তান রাষ্ট্রটি হইল এই মুসলিম জাতীয়তাবাদের উপর বেস করে, সেই পাকিস্তান রাষ্ট্র কিভাবে ফরমেশন হলো? একদিকে পশ্চিমে হচ্ছে একটা অংশ, পাঞ্জাব, বেলুচিস্তান সহ একটা অংশ, আর পূর্বে হচ্ছে আলাদা মুসলিম রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে মুসলিম লীগ যেই জায়গায় সফলতা পেয়েছে সেটি হচ্ছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা রাষ্ট্রকে দাবি হিসেবে উত্থাপন করতে পেরেছে, যেটা 1940 সালে আনুষ্ঠানিকভাবে যার ঘোষণাটা তারা দিয়েছে। দ্বিতীয়ত, সংখ্যালঘু বা মুসলমানদের নিরাপত্তাকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে তারা এস্টাবলিশ করতে পেরেছে। দুটো বিষয় পরিষ্কার করে বুঝতে হবে। একদিকে ঔপনিবেশিক শাসন থেকে আমরা বের হব, সেটা হবে আমাদের আলাদা রাষ্ট্রের মধ্য দিয়ে। আর আমরা যে বঞ্চিত, আমরা যে হিন্দু শাসকদের কাছে নিরাপদ নয়, এটাকে মার্কেটিং করতে পেরেছে ভালো, বা এটাকে এস্টাবলিশ করতে পেরেছে। ফলে আমরা দেখি 1947 সালে আলাদা দুটি রাষ্ট্র হলো। ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে গিয়ে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হলো। কিন্তু পাকিস্তান রাষ্ট্রের অসুবিধাটা যে জায়গা হয়েছে, এই পশ্চিমে যে অংশ, সেখানকার মানুষও কিন্তু একই রকম না। আমরা যেন বাঙালি বলি, বাঙালি আমরা একটা জাতি বলি, কিন্তু পশ্চিমে এরকম না, অনেকগুলো জাতি সেখানে রয়েছে। আবার আমাদের বাঙালিদের মধ্যেও, বাঙালি বা পূর্ব বাংলার এই অংশেও অনেক জাতি রয়েছে, ছোটখাটো বড় অনেক জাতি রয়েছে। তো পাকিস্তান রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠিত হলো, সেই রাষ্ট্র এই বহুজাতিক বহুভাষিক মানুষকে অ্যাকোমোডেট করতে তারা আর পারে নাই। কথা বুঝছেন কিনা? বহুজাতিক বহুভাষিক এই মানুষগুলোকে যে একসাথে রাখবে একটা প্রসেসের মধ্য দিয়ে, সেটা তারা ইনিশিয়ালি করতে পারে নাই। দ্বিতীয় কি, যেই কারণে আলাদা রাষ্ট্র আমরা চেয়েছি, যে আমরা বঞ্চনা থেকে মুক্তি চাই, আমরা আমাদের ন্যায্য অধিকারটা চাই, আমরা ইনসাফ চাই, পাকিস্তান সেই ইনসাফের রাষ্ট্র তৈরিতে তারা বলা চলে ইনিশিয়ালি তারা পারে নাই। সেটা সেই ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারার কারণে আলটিমেটলি যেটা হয়েছে, পূর্ব বাংলার মানুষ তার অধিকারের বিষয়ে সচেতন হয়েছে। সেই অধিকারের বিষয়ে সচেতন হওয়ার ক্ষেত্রে যে আদর্শ এখানে অ্যাসপিরেশন জুগিয়েছে, যে আদর্শ তাদেরকে সাপোর্টিভ ছিল, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। মুসলিম জাতীয়তাবাদের উপর বেস করে আমরা আলাদা রাষ্ট্র পেলাম। সেই রাষ্ট্রের মানুষ যখন তার বাঙালিত্ব নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষার উপর ভিত্তি করে যে ব্যবস্থাপনা চেয়েছে, সেটা যখন পায় নাই, তখন সে বাঙালি বা জাতীয়তাবাদী যে চিন্তা, সেটাকে তারা রিসিভ করে নেয় রাজনৈতিক জায়গা থেকে। এখন যেটা আলটিমেটলি আমরা বলেছি যে এই রিসিভ করে নেওয়ার মানুষগুলো কতগুলো, আবার সেই প্রশ্ন যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, যে ভদ্রলোক শ্রেণী যে তৈরি হলো, যারা আলাদা ক্লাস, যেখানে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নাই, সেই ক্লাসটা পূর্ব বাংলায় এই ঢাকা কেন্দ্রিক যেই মানুষ ডেভেলপ করলো, সংখ্যাটা কিন্তু ওরকমই। যে গ্রহণটা করলো কারা, এই যে বাঙালি জাতীয়তাবাদী চিন্তাটা কারা গ্রহণ করলো, এরা কি সাধারণ মানুষ গ্রহণ করলো, সারা দেশের মানুষ গ্রহণ? তা কিন্তু না। গ্রহণ করেছে এই শহরের এলিট ক্লাস,
উচ্চবিত্ত মধ্যবিত্ত এই শ্রেণী গ্রহণ করেছে। এই শ্রেণী গ্রহণ করার কারণে যেটি হয়, এটা গ্রাজুয়ালি রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তনের দিকে নিয়ে যেতে সহায়ক হয়। আমরা বাঙালি জাতীয়তাবাদ এবং মুসলিম জাতীয়তাবাদ নিয়ে যেই ব্যাখ্যাটা আমরা দীর্ঘ সময় ধরে দিয়েছি, এই ব্যাখ্যাটা আজকের ক্লাসে কিন্তু শেষ না। আমি 47-এ এসে থেমে যাচ্ছি, কিন্তু আমাদের পরের আরেকটা ক্লাস আছে। ওই ক্লাসে এর পরের ঘটনা কি ঘটলো, বাঙালি জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে কারা কাজটা করলো, কারা এই মুসলমানদের রাষ্ট্রটাকে ভেঙে দিল, বা কীভাবে এই এটাকে ডিসফাংশনাল করা হলো, এই বিষয়টা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমি শেষ করি আর দুইটা কথা বলে। পাকিস্তান যে রাষ্ট্রটি 1947 সালে আমরা তৈরি করলাম, এই দেশের মানুষ যেই রাষ্ট্রের জন্য জীবন দিয়ে একটা রাষ্ট্র তারা পেল, সেই রাষ্ট্রটাকে ফাংশনিং হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবস্টাকল যারা তৈরি করেছে, অবস্টাকল তৈরি করার পিছনে তাদের যে মোটিভ, অবস্টাকল তৈরি করে তারা সেটাকে কীভাবে এক্সিকিউট করেছে, এই প্রতিটা বিষয় আমি মনে করি আমাদের যারা আজকে এখানে ক্লাসে এসছেন আপনাদের পড়া উচিত। 1947 সাল আমরা ব্রিটিশদের কাছে আজাদি পেয়েছি, কিন্তু আজাদি পাওয়ার পরে আমরা এই রাষ্ট্রকে কেন, পাকিস্তান রাষ্ট্রের যে স্বপ্ন ছিল সেই রাষ্ট্রটা কেন রাইটলি ফাংশন করতে পারলো না। আমি দ্বিতীয় কথা বলবো, একইভাবে 1947 থেকে 71 পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আবার একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, সেই রাষ্ট্রটা কেন ফাংশন করতে পারলো না ঠিকমতো? কারা সেই ফাংশনিংয়ের ক্ষেত্রে অবস্টাকল হিসেবে দাঁড়িয়ে গেল? আমি আমার শুরুর যে ক্লাসটি ছিল একদম প্রথম দিনের, সেখানে এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি আবার ব্যাকে নিয়ে যাই আপনাদেরকে। আমি সেই ক্লাসে বলেছি যে এই পূর্ব বাংলার যে জনবসতি বা পুরো বাংলার বেঙ্গল যে রিজিয়নটা, এখানকার যে জনবসতি, এই বসতির সাথে হাজার বছর ধরে যে অঞ্চলের ফাইট ছিল সেটা হচ্ছে উত্তর ভারতের সাথে। দীর্ঘদিনের ফাইটটা ছিল উত্তর ভারতের সাথে, এবং উত্তর ভারতের এই যে কনফ্লিক্টিং সিচুয়েশন বা বেঙ্গলের সাথে, এইটার আন্ডারস্ট্যান্ডিংটা যতদিন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সামগ্রিক কার্যক্রম পরিচালনাকে আমরা যথাযথ করতে পারবো না। আমার কথা মোটামুটি এতটুকুই। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ওয়ারেন হেস্টিংসের রিফর্মগুলো একটু পড়ার জন্য। আমি জানি না আপনারা পড়ছেন কিনা। ওয়ারেন হেস্টিংসের রিফর্মগুলো পড়বেন প্লিজ। আজকে বলে যাচ্ছি, যদি আপনি মনে করেন যে আমার কাছে একটা শর্ট ভার্সন আছে, হেস্টিংসের রিফর্ম এই জন্য পড়বেন যে ব্রিটিশরা 550 বছরের একটা মুসলিম সমাজকে কীভাবে ভেঙে দিছে, কীভাবে সমাজটাকে অল্টার করে দিল, এবং অল্টার করার যে প্রসেসটা, এটা আমাদের বুঝতে হবে ইয়াং জেনারেশনকে। এবং সেই প্রসেস থেকে আমরা আজও বের হতে পারি নাই। তারা যে কাজটা 1700 বছর আগে করে দিয়ে গেছে, মানে 1772 সালে হেস্টিংসের নিয়োগ হয় এখানে, এরপরে তিনি যে করলেন, ওই কাজ থেকে আমরা এখনো বের হতে পারিনি। সো আমি রিকোয়েস্ট করব আপনারা হেস্টিংসের রিফর্মসটা একটু পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, পুরো সিস্টেমটাকে তিনি অল্টার করেছেন সেটা আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।